আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পারছো? কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে আজকে। আমরা অ্যালকাইন শুরু করব, সাথে আমরা কিছু সিকিউ সলভ করব। বুঝতে পারছো? আজকে আমরা অ্যালকাইন শুরু করব, সাথে কিছু সিকিউ সলভ করব। সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো আমরা আজকে কি স্টার্ট করব? অ্যালকাইন। সো খেয়াল করি আমরা কি স্টার্ট করতেছি। অ্যালকাইন স্টার্ট করতেছি, তাই না? অ্যালকাইন স্টার্ট করতেছি। নাইস। ওকে ওকে ওকে। সো আমরা যদি অ্যালকাইনে দেখি, অ্যালকাইনের ফার্স্ট অফ অল আমরা কি কোথায় যাব? প্রিপারেশনে যাব, তাই না? অ্যালকাইনের প্রিপারেশনে যাব, অর্থাৎ কি কি প্রস্তুতি করা যায় বা কি কি প্রস্তুত করা যায় অ্যালকাইনের, বা অ্যালকাইন কিভাবে কিভাবে তৈরি করা যায় সেগুলো একটু দেখব। ঠিক আছে, আসো খেয়াল করো। সো আমরা যদি প্রিপারেশন দেখি, সো অ্যালকাইনের প্রিপারেশন আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল একটা কমন প্রিপারেশন আছে, ক্যালসিয়াম কার্বাইড। এটাকে তুমি যদি পানির উপস্থিতিতে হিট করো, হাইড্রোলাইসিস করো, একটু বুঝছো। ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যদি পানির উপস্থিতিতে হিট করো, তাহলে কি তৈরি হবে? তাহলে তোমার অ্যালকাইন তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে। ইথাইন তৈরি হবে প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এখন অনেকে বলবে ভাই কিচ্ছু বুঝলাম না, কিভাবে কি হইল, তাই না? অনেকের কমন একটা প্রশ্ন, ভাই কিচ্ছু বুঝলাম না, কিভাবে কি হইল, তাই কি না বলো? এটা তো মুখস্থের কিছু না। সো আসো আমরা ফর্মুলায় আসি। এই ক্যালসিয়াম কার্বাইডটাকে বলা হয় আয়নিক কার্বাইড। ঠিক আছে, এটা তো একটা আয়নিক, তাই না? এটাকে কি বলা হয়? আয়নিক কার্বাইড। একটু বুঝছো, মনোযোগ দাও। এটাকে কি বলে? আমরা আয়নিক কার্বাইড বলে। সো আয়নিক কার্বাইড যদি খেয়াল করো, তো তুমি যদি দেখো কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এদের স্ট্রাকচারটা যদি দেখো, সো এখানে ক্যালসিয়াম থাকে। বুঝতে পারছো? এটা ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার। একটু বুঝছো, CaC2 যে বলি আমরা, সো ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটাই যদি আসি, সো একটু দেখতে হবে। বা ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা ভাঙ্গি, তো তখন আমরা কি পাবো সেটাও দেখতে হবে। সো আরেকটু সহজে যদি লিখি, খেয়াল করো, এত কঠিনেও যাওয়ার দরকার নেই, আরো সহজে যদি লিখি। সো এখানে ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা ভাঙ্গি, হিট দিয়ে যদি ভাঙ্গি, 2 মোল ক্যালসিয়াম আয়ন পাবো, ক্যালসিয়াম 2 প্লাস, প্লাস কার্বাইড পাবো, মানে C2 2 মাইনাস। তো এই কার্বাইডকে কিভাবে লেখা যায় একটু বুঝো। এই কার্বাইডটাকে কিভাবে লেখা যায় সেটা একটু এক্সপ্লেইন করতেছি ভাই। এই কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এই কার্বনের মাথায় একটা মাইনাস, এই কার্বনের একটা মাথায় মাইনাস। তো আমরা যখন হাইড্রোলাইসিস করি, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করাই, 2 মোল পানি কেন নিছি? কারণ 2 মোল পানি কি করবে? 2 মোল হাইড্রোজেন আয়ন আর 2 মোল হাইড্রোক্সাইড আয়ন দিবে। দেখো 2 মোল পানি কি দিবে একটু বুঝো। পানিকে ভাঙলে আমরা কি পাই? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড পাই, তাই তো? সো 2 মোল পানি কি দিবে? 2 মোল হাইড্রোজেন আয়ন দিবে, 2 মোল হাইড্রোক্সাইড আয়ন দিবে। এখন তুমিই বলো এই হাইড্রোজেন আয়ন যেটা দেখতেছো, এটা কার সাথে যুক্ত হবে? এই ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে নাকি এই কার্বাইডের সাথে যুক্ত হবে বলো? হাইড্রোজেন আয়ন তো পজিটিভ আয়ন, তোমাদেরকে পড়াইছিলাম। প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। ওকে, সো দুজনে মিলে ভালোবাসার এক বন্ধন তৈরি করবে। সো এখন দেখো এই প্লাস চার্জটা কার কাছে যাবে? কার্বাইডের কাছে যাবে না ক্যালসিয়ামের কাছে যাবে? সবাই একটু বলো, কার কাছে যাবে? অবশ্যই কার্বাইডের কাছে যাবে। সো আমরা অনায়াসে লিখতে পারি এই হাইড্রোজেন প্লাস চার্জটা কার্বাইডের কাছে যাবে, বা এই দুইটা H প্লাস দুইটা কার্বনের মাইনাসের মাথায় যাবে। সো এই দুইটা H প্লাস যখন যাবে, এইখানে একটা H প্লাস আসবে, এইখানে একটা H প্লাস আসবে, এসে কি করবে? ইথাইন তৈরি করবে কিনা বলো? এটা তৈরি করবে কিনা? ইথাইন তৈরি করবে কিনা? ইয়েস অর নো? বুঝা গেছে ইথাইন কিভাবে আসছে? আর এই যে দুইটা হাইড্রোক্সাইড, তো দেখো দুইটা ক্যালসিয়াম আয়নের সাথে মিলছে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। বুঝতে পারছি আমরা কিভাবে কি হয়েছে, কিভাবে কি বিক্রিয়াটা হইলো, বেসিকটা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা 2 মোল ক্যালসিয়াম কেন নিচ্ছি? এটা সমতাকরণের স্বার্থে, বুঝতে পারছো? সমতাকরণের স্বার্থে এটা 2 মোল ক্যালসিয়াম কার্বাইড। এটা যদি ব্যালেন্স করে লেখো তাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ক্যালসিয়াম 2 প্লাস লিখতে পারো। এটা 2 মোল হবে না, এটা 1 মোলই হবে। ক্যালসিয়াম তো 1 মোল হবে, হ্যাঁ ক্যালসিয়ামটা 1 মোল হবে।
এটা 2 মোল হবে না, ক্যালসিয়ামটা 1 মোল হবে। ওকে, ক্যালসিয়ামটা 1 মোল হবে, ক্যালসিয়ামটা 1 মোল হবে, কার্বাইডটা 2 মোল হবে। হ্যাঁ, সো একটা ক্যালসিয়ামের সাথে দুইটা হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে, দুইটা হাইড্রোক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। ওকে, সো আমি তোমাদেরকে আরেকবার বুঝাইয়া দিই পুরা জিনিসটা, প্রসেসটা। আমাদের বিক্রিয়াটা কি? এটা খুবই পপুলার একটা বিক্রিয়া এবং সব জায়গায় দেখবা লিঙ্কিং এ কাজে লাগতেছে। ক্যালসিয়াম কার্বাইডকে আমরা যদি হিট দেই, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা হিট দেই, ঠিক আছে, দেন হাইড্রোলাইসিস করি। হাইড্রোলাইসিস মানে কোনো কিছুর সাথে পানি যুক্ত করাই মানে কি? হাইড্রোলাইসিস। একটু লিখে রাখো, হাইড্রোলাইসিস করা। ঠিক আছে, হাইড্রোলাইসিস মানে পানির উপস্থিতিতে ভাঙ্গা। তাহলে কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, CaOH2, তাই না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, 2 মোল পানি লাগবে। সো ব্যাপারটা কি হইলো, যেহেতু ক্যালসিয়াম কার্বাইড একটা আয়নিক কার্বাইড, সেটা কি তৈরি করবে? ক্যালসিয়াম 2+ তৈরি করবে প্লাস কার্বাইড তৈরি করবে, C2 তৈরি করবে। এদিকে তো কারো কোনো ঝামেলা নাই, এই জায়গাটায় কারো কোনো ঝামেলা আছে? ইয়েস অর নো বলো। সো এখানে কি হবে? কার্বন কার্বন ট্রিপল বন্ড, দেখো কার্বাইড কার্বন কার্বন ট্রিপল বন্ড, মানে এইটাকে ভাঙ্গায় লিখতেছি C2 কে, মানে কি এটার মাথায় একটা মাইনাস, এইটার মাথায় একটা মাইনাস। এটুক বুঝতে পারছি? এটুক বুঝলে এখন পানির খেলাটা বুঝতে পারবো। 2 মোল পানি, ঠিক আছে, 2 মোল পানি। সো আমরা লিখতে পারি 2 মোল হাইড্রোজেন আয়ন প্লাস 2 মোল হাইড্রোক্সাইড আয়ন। সো এখন দেখো এই 2 মোল হাইড্রোজেন আয়ন কার সাথে যুক্ত হবে? এই যে এই কার্বাইডের সাথে না, এখানে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হবে। বুঝা গেছে কই গেল? তো এটা কি তৈরি করলো? ইথাইন তৈরি করলো। দেখো এটা কি তৈরি করে ফেললো? 2 মোল হাইড্রোজেন আয়ন যুক্ত করে ইথাইন তৈরি করে ফেললো। ডান। তারপরে দেখো ক্যালসিয়াম 2+, এটার ব্যালেন্স করার জন্য দুইটা হাইড্রোক্সাইড লাগবে। সো ক্যালসিয়াম 2+ এর সাথে দুইটা হাইড্রোক্সাইড মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। এখন বুঝতে পারছেন কিনা? যারা পরে আসছেন সবাই বুঝতে পারছেন কিনা? সবাই একটু কমেন্ট করেন, ফেসবুক বাসীরাও কমেন্ট করো। সালেউদ্দিন তাসিফ ভাইয়া, অসুস্থতার কারণে শুয়ে শুয়ে ক্লাস করতেছি। যাক, তাও তো ক্লাসের প্রতি ভালোবাসা আছে। আমার কলেজ লাইফে এরকম হয়েছিল, মানে পড়ালেখার একটা পিরিয়ড আছে যে টাইমটাই হচ্ছে তোমার পড়ালেখার প্রতি ভালোবাসা তৈরি হয়। মানে তুমি দেখো, তুমি যখন প্রথম প্রথম কলেজে উঠছো তোমার কিন্তু ওই রকম ভালোবাসা তৈরি হয় নাই। যখন তুমি 1-2টা হোঁচট খাইছো, কলেজের প্রথম পরীক্ষা খারাপ হয়েছে, তখন কিন্তু নিজের ভিতরে একটা জেদ কাজ করে যে আমাকে ভালোভাবে পড়তেই হবে, আমাকে কামব্যাক করতেই হবে। সো এই যে এই জেদটা কাজ করে যখন, তখন হচ্ছে তোমাকে কোনো কিছু দমায় রাখতে পারবে না। মানে এই জেদটাই তোমার শক্তি। ধরো হচ্ছে তুমি একটা রিচার্জেবল ফুল চার্জ ব্যাটারি ছিলা, তোমার চার্জ কমে গেছে, একটা ধাক্কা খাইলা, তোমার ভিতরে জেদ হইলো, তোমার ভিতরে কষ্ট অনুভূত হইলো, দেন তুমি কি করলা? অনেক স্ট্রং ভাবে কামব্যাক করলা। এটাই তোমার হচ্ছে ফুললি রিচার্জ হওয়া। দেন তোমাকে কোনো কিছু আটকাতে পারবে না। আমার কলেজ লাইফে এরকম হয়েছিল। তো তখন হচ্ছে চিকুনগুনিয়ার একটা সময় ছিল, তোমরা চিকুনগুনিয়া নাম শুনছো কিনা জানি না। সো তখন চিকুনগুনিয়া একদম ঘরে ঘরে। সো আমার চিকুনগুনিয়া হয়ে গেল, তো আমার তো মাথা মাথা নষ্ট, যে পড়তে পারতেছি না, পিছিয়ে যাইতেছি। কারণ আমিও তোমাদের অনেকের মতোই পড়ালেখাটা একটু দেরিতে শুরু করছিলাম, মানে 3-4 মাস দেরিতে পড়ালেখাটা শুরু করছিলাম। মানে ওই রকম পড়ালেখা বা রেগুলারিটি মেনটেন, আগে জাস্ট বই দেখতাম মনে হয় সহজেই, বাট ধাক্কা ধুক্কা খাইয়া পরে ঠিক হয়েছিলাম। তো চিকনগুনিয়া যখন হয়েছে, মাথা মুথা তখন সব নষ্ট হয়ে গেছিল। মানে পড়বো কিভাবে? ঠিক আছে, একদিন জাস্ট হচ্ছে বাসায় কোনো রকম ছিলাম, পরের দিন হচ্ছে ডাক্তারের কাছে আম্মু নিয়ে গেছে, জাস্ট বলছে আমার সুস্থ করে দেন, আমার পড়তে হবে। তো উনি স্যালাইন ট্যালাইন দিয়ে সাপোজিটর টাপোজিটর দিয়ে জ্বরটর কমায় দিচ্ছে, বাট ওই ব্যথা 1 মাস ছিল। বাট আমার হাঁটতেও তখন কষ্ট হইতো। বাট আলহামদুলিল্লাহ, মানে পড়ালেখার প্রতি আল্লাহ তাআলা একটা ভালোবাসা তৈরি করে যে দিছিল, ওই তখনও নিয়মিতই পড়তাম। সো এই সালেউদ্দিন তাসিফের কথা মনে পড়ে গেল যে হচ্ছে অসুস্থতা আসলে একটা জাস্ট শরীরের দুর্বলতা। ওকে, এটা যতটা কাটায় উঠতে পারো নিজের শক্তিটা, মানে হচ্ছে আমরা কিন্তু জানি যে অসুস্থতা যত বেশি থাকবে তোমার, মানে আমরা মানুষ কেমন, যে আমি অসুস্থ হয়েছি মানুষের সামনে আরেকটু বেশি করি মানুষের কেয়ার পাওয়ার জন্য, যে ইস আমার সবাই সেবা যত্ন করবে, আমি আরো বেশি অসুস্থ। বাট এটা না করে তোমাকে মানসিকভাবে স্ট্রং থাকতে হবে, আমি যত তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। বোঝা গেছে? আমার স্টুডেন্টদের প্রতি একটাই আহ্বান থাকবে, তোমরা যত দ্রুত সুস্থ হয়ে যেতে পারো। ঠিক আছে, এইটুক। মানসিক শক্তি যখন বেশি থাকবে, শারীরিক শক্তিও বেড়ে যাবে, অর্থাৎ শারীরিক যে দুর্বলতাটা আসবে সেটা দেখবা খুব দ্রুত কাটায় উঠতে পারতেছো। আসো আমরা শুরু করি। ওকে, তাহলে এটা ডান। এটা কারো কোনো সমস্যা আছে? ইয়েস অর নো বলো।
সমস্যা থাকলে ইয়েস বলো, সমস্যা না থাকলে নো বলো। তাইলে আমরা পরেরটাই যাচ্ছি, অ্যালকাইন আর কিভাবে তৈরি করতে পারি। ওকে, সামনেরটাই যাই। আমরা অ্যালকাইন তৈরি করতে পারি ডাই হ্যালাইড থেকে। ডাই হ্যালাইড থেকে। সো আমাদের ডাই হ্যালাইড কয় ধরনের? আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে ভিসিনাল ডাই হ্যালাইড, একটা কি ভিসিনাল ডাই হ্যালাইড, হ্যালাইড, আরেকটা হচ্ছে জেমিনাল ডাই হ্যালাইড। তোমাদের পড়াইছিলাম ভিসিনাল কোনটা আর জেমিনাল কোনটা? জেমিনাল ডাই হ্যালাইড তোমাদের পড়ানো হয়েছিল? ভিসিনাল ডাই হ্যালাইড আর জেমিনাল ডাই হ্যালাইড কি জিনিস? না, পড়ানো হয় নাই মনে হয়। সো দেখো, ধরো দুইটা কার্বন আছে পাশাপাশি। সো দুইটা কার্বনের পাশাপাশি দুইটা হ্যালোজেন আছে। সো তখন এটাকে বলবে ভিসিনাল। ভিসিনাল মানে কি? পাশাপাশি। ভিসিনাল মানে কি? পাশাপাশি। আর জেমিনাল ডাই হ্যালাইডটা কি? জেমিনাল ডাই হ্যালাইড হচ্ছে ধরো দুইটা কার্বন আছে, এক কার্বনেই দুইটা হ্যালোজেন আছে, অর্থাৎ জ্যাম লেগে গেছে, একটা কার্বনে হ্যালোজেনের জ্যাম লেগে গেছে, এভাবে মনে রাখবা। তো তখন আসে কি? জেমিনাল ডাই হ্যালাইড। সো একটা ভিসিনাল ডাই হ্যালাইড, একটা জেমিনাল ডাই হ্যালাইড, তো দুইটা চিনে রাখো। সো আমরা এটার টেকনিকটা কি, এইখান থেকে যে অ্যালকাইন তৈরি করবো টেকনিকটা কি? আলফা বিটা এলিমিনেশন পড়াইছিলাম না তোমাদের, মনে আছে? আলফা বিটা এলিমিনেশন বা অপসারণ, আলফা বিটা অপসারণ মনে আছে? অ্যালকিনে পড়াইছিলাম আলফা বিটা অপসারণ। সো আমি কি বলছিলাম? আলফা কার্বন থেকে হ্যালোজেন, আলফা কার্বন থেকে হ্যালোজেন, আর বিটা কার্বন থেকে ভাইয়া কি বলছিলাম? বিটা কার্বন থেকে হাইড্রোজেন, তাই না? বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। সো এইখানে কি হবে? অ্যালকিনে আমরা কি দেখছিলাম? এক স্টেপে হয়ে গেছিল। অ্যালকিনে কি হয়েছিল বাবা? এক স্টেপে হয়ে গেছিল। আর অ্যালকাইনে দুইটা স্টেপ। এখানে কয়টা স্টেপ? দুইটা স্টেপ। স্টেপ ওয়ানে আমরা ইউজ করব অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা অ্যালকিনে ইউজ করছিলাম। আর স্টেপ টুতে আমরা কি ইউজ করব? স্টেপ টুতে আমরা ইউজ করব হচ্ছে সোডিয়াম অ্যামাইড, NaNH2, সোডিয়াম অ্যামাইড ইউজ করব। হ্যাঁ, এই দুইটা জিনিস ইউজ করব, একটু লিখে নাও। স্টেপ ওয়ানে আমরা কি ইউজ করব? অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH, এন্ড হচ্ছে স্টেপ টুতে সোডিয়াম অ্যামাইড ইউজ করব। স্টেপ টুতে আমরা কি ইউজ করব? সোডিয়াম অ্যামাইড ইউজ করব। ওকে, ডান? এইটুক লেখা সবার ডান? সবাই একটু বলেন লেখা ডান কিনা, তাহলে আমি সামনে আগাচ্ছি। ওকে, খেয়াল করো, আমরা যে জিনিসটা শুরু করতেছি খেয়াল করো। ওকে, ধরো একটা কম্পাউন্ড লিখলাম CH3 CC, এখানে ধরো X, এখানে X, এটা CH2, বা এখানে ধরো একটা হাইড্রোজেন গুলো এখানে বের করে রাখলাম, এই হাইড্রোজেন বোঝানোর স্বার্থে। এটা কি লিখলাম? একটা ভিসিনাল ডাই হ্যালাইড লিখলাম, তাই না? এটা কি লিখলাম? একটা ভিসিনাল ডাই হ্যালাইড। সো প্রথমে আমি যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, সাথে হিট করি, ধরো এই কার্বনের সাথে হ্যালোজেন গ্রুপ আছে, ধরে নিলাম এটা হচ্ছে আলফা কার্বন। তো এই আলফা কার্বনের সাপেক্ষে এটা কি? বিটা কার্বন। ওকে, এটা যদি প্রথমবার আলফা কার্বন ধরি, এটা যদি বিটা কার্বন হয়, তাহলে কি হবে? আলফা কার্বন থেকে হ্যালোজেন যাবে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, HX বাইর হবে না? মাইনাস হাইড্রোজেন হ্যালাইড, আমরা পড়ছিলাম না এটা? তো মাইনাস হাইড্রোজেন হ্যালাইড বের হইলে কি তৈরি হবে বলো তো? প্রথম ধাপে কি তৈরি হবে বলো তো? আমরা এটা পড়ছিলাম কিনা? CH3, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে যাবে। আর এখানে কি আছে দেখো? একটা হ্যালোজেন আছে, এইখানে কি আছে? একটা হাইড্রোজেন তো আগে থেকেই ছিল, এইখানে একটা হাইড্রোজেন আছে। বুঝে গেছে? এই অবস্থায় আছে এখন। বুঝতে পারছি আমরা? আলফা কার্বন থেকে আমরা একটা হ্যালোজেন নিচ্ছি, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিচ্ছি। বুঝতে পারছি এইটুক প্রথম ধাপটা। এখন এই হ্যালোজেনটা সরানোর জন্য
আমাদের তো অ্যালকাইন বানাইতে গেলে আরো হাইড্রোজেন হ্যালাইড সরাইতে হবে। সো এই হ্যালোজেনটা সরানোর জন্য আমরা কি ইউজ করি? সোডিয়াম অ্যামাইড ইউজ করি। সোডিয়াম অ্যামাইড এটা কি একটা বেস, এটা কি হিসেবে কাজ করে? বেস হিসেবে কাজ করে। এখান থেকে যে NH2 মাইনাসটা আছে, সো আমাদের কি হয়, এইখান থেকেও কি হয়, আলফা কার্বন থেকে এই বেসটা ইউজ করলে এইটা থেকে একটা হ্যালোজেন, এইখান থেকে একটা হাইড্রোজেন বের করতে পারি। দেন কি হবে? ফাইনালি CH3 C ট্রিপল বন্ড CH। ফাইনালি আমরা অ্যালকাইনই পাবো। ফাইনালি আমরা কি পাবো? অ্যালকাইনই পাবো। জাস্ট হচ্ছে এইখানে স্টেপ দুইটা, জাস্ট এইখানে স্টেপ কয়টা? দুইটা। স্টেপ কয়টা? দুইটা। বুঝা গেছে? আগের মতো স্টেপই। এইখানে আর আলফা বিটা লিখলাম না, কারণ এটা যদি আলফা কার্বন হয় এটা তো বিটা কার্বনই। আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন। সেম এইখানে যেমন হাইড্রোজেন হ্যালাইড বের হয়েছে, এইখানেও হাইড্রোজেন হ্যালাইড বের হয়েছে। তো এই হাইড্রোজেন হ্যালাইড বের হওয়ার পরে কি আরেকটা বন্ড তৈরি হবে। দেখো আমরা কি করছি, এইখানে একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন সরে গেছে, তো একটা কি হয়েছে? বন্ড তৈরি হয়েছে, ডাবল বন্ড তৈরি হয়েছে। এইখান থেকে একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন সরে গেছে, আরেকটা বন্ধন তৈরি হবে না? এবং বন্ধনটা কই তৈরি হয়? এই পাই বন্ধনটা আমি বলছিলাম না, পাই বন্ধনটা কই তৈরি হয়? আলফা বিটা কার্বনের মাঝামাঝি না? পাই বন্ধনটা কোথায় তৈরি হয় বাবা? পাই বন্ধনটা তৈরি হয় আলফা আর বিটা কার্বনের মাঝামাঝি। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? ইয়েস অর নো বললেন সবাই একটু, সবাই একটু বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো বইল। ওকে, আরাফের মেডিকেল টার্গেট ইনশাল্লাহ মেডিকেল হয়ে যাবে। ACS এর মেডিকেল ব্যাচ অনেক স্ট্রং হয়ে গেছে আগে থেকে, বুঝতেই তো পারতেছো। ইনশাল্লাহ আমরা তোমাদের মেডিকেলেও ফুল সাপোর্টটা দিতে পারবো। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিব অর্পিতা রয়, কোনো সমস্যা নাই, প্রচুর এক্সাম্পল দিব। এটুকু বুঝতে পারছো কিনা? তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে দেখো। পরীক্ষায় কিন্তু এই দুই স্টেপ আসবে না, পরীক্ষায় এক স্টেপে আসবে। ধরো পরীক্ষায় লেখা থাকবে, ধরো CH3 CH CH CH3, এখানে হ্যালোজেন, এইখানে হ্যালোজেন। পরীক্ষায় এরকম লেখা থাকবে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ফলোড বাই সোডিয়াম অ্যামাইড। আর হালকা হিট, কি তৈরি হবে বলো তো? কি তৈরি হবে? হ্যাঁ, অ্যালাইল হ্যালাইডও বলা যাবে। অভিজিৎ ঘোষ, অ্যালাইল মূলক। দেখো এটা কি তৈরি হবে, দেখো। সো আমরা যদি দেখি ধাপে ধাপে, এইখান থেকে একটা হাইড্রোজেন হ্যালাইড যাবে, এইখান থেকে হাইড্রোজেন হ্যালাইড যাবে। সো একবারে যদি আমরা লিখে দেই 2 মোল হাইড্রোজেন হ্যালাইড বের হইছে। আর এটা তো, এটা আলফা হইলে এটা বিটা, বা এটা আলফা হইলে এটা বিটা, এদের মাঝেই তো ডাবল বন্ডটা বা ট্রিপল বন্ডটা তৈরি হবে। সো আমরা কম্পাউন্ডটা কি লিখতে পারবো? CH3 C ট্রিপল বন্ড C CH3। বেসিক বুঝলে তারপরে এক লাইনে, বুঝে গেছে? অর্গানিক পানি ভাত, বুঝতে পারছেন? বেসিক বুঝলে একবারে হয়ে যাবে। এটার নাম কি? বিউটাইন 2। অনেকে বিউটাইন বলতেছে, আমি কিন্তু কষ্ট পাইছি। বিউটাইন 2, বিউটাইন বললে হবে না, এতদিন পরে গিয়ে বিউটাইন বললে হবে? তোমরা তো অর্গানিকে বুড়া হয়ে যাচ্ছ। এটা কি হবে বাবা? বিউটাইন 2। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? ডান ডান ডান। সো আরো কিছু এক্সাম্পল দেই। ধরো জ্যামিনাল ডাইহ্যালাইড দিয়ে দিলাম CH3, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম অ্যামাইড। সো যে জিনিসটা খেয়াল রাখতে হবে, খেয়াল করো, এটা এই আলফা আর বিটা। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এইখান থেকে হাইড্রোজেন নিলে হবে না? কারণ এটাও তো বিটা কার্বন। দেখো এটা আলফা কার্বন, এটা বিটা, এটা বিটা। তোমার মনে প্রশ্ন জাগতে পারে না, ভাইয়া এইখান থেকে হাইড্রোজেন নিলে হবে না?
তো তোমাদের সাইজেফ নীতি যে পড়াইছিলাম মনে আছে? সাইজেফ রুলটা মনে আছে? যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে, ঠিক আছে, সেখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। সাইজেফ নীতিটা মনে আছে? যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। মনে পড়ছে? সো এই হাইড্রোজেন অপসারণের ক্ষেত্রে তো সাইজেফ রুলটা মেনটেন করতে হবে আমাদের। তো কোনটা থেকে হাইড্রোজেন যাবে, ডানেরটা থেকে না বামেরটা থেকে? একটু কমেন্টে জানাও সবাই। ডান পাশেরটা থেকে না বাম পাশেরটা থেকে হাইড্রোজেন যাবে? একটু কমেন্টে জানাও। অবশ্যই ডান পাশেরটা থেকে যাবে। সো ডান পাশেরটা থেকে যদি যায় তখন আমরা কি বলবো? CH3 C ট্রিপল বন্ড C CH3, এটাই হবে অ্যালকাইন। সো এটাও কি? বিউটাইন 2। এটাও কি? বিউটাইন 2। ডান। এটাও হচ্ছে বিউটাইন 2। ক্লিয়ার সবাই? এটাও বিউটাইন 2। ডান। সবাই ক্লিয়ার? এখন আসো আরেকটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যেগুলো বুয়েটে তুমি ফেস করতে পারো, বা হচ্ছে এগুলো আইআইটিতে আসছে এই প্রশ্নগুলা। সো সেরকম কিছু প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করাই, মানে যেগুলো তুমি বুয়েটে ফেস করবে। মানে তোমার নাম টান জানা লাগবে না, তোমার জাস্ট হচ্ছে বিক্রিয়াটা লিখে দিতে পারলেই হয়েছে। দেখো খাতায় লিখতে পারো কিনা, এটা কমেন্ট করার দরকার নেই। দেখো এটা কমেন্ট করার দরকার নেই, এটা দেখো খাতায় লিখতে পারো কিনা। এগুলোর নামও লাগে না, বুঝতে পারছো? জাস্ট দেখছো অর্গানিক কিন্তু মুখস্থের কিছু না, জাস্ট তুমি যদি হচ্ছে বেসিকটা জানো তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগতো, আর অ্যালকাইনের ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে, যে হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ফলোড বাই সোডিয়াম অ্যামাইড। অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ফলোড বাই সোডিয়াম অ্যামাইড, এই দুইটা জিনিস লাগবে। এখন একটু খেয়াল করো, ব্যাপারটা বুঝো। দেখো এই যে এইখানে কি হবে? ডাবল বন্ডটা তৈরি হবে না? ট্রিপল বন্ড, সরি, এইখানেই, কারণ হ্যালোজেন গুলো অপসারণ হবে। জাস্ট প্রোডাক্টটা দেখো কার কার মিলছে। জাস্ট প্রোডাক্টটা লিখে আসতে পারলেই মার্ক, 5 মার্ক পেয়ে যাবা। প্রোডাক্টটা লিখে আসতে পারলেই, জাস্ট প্রোডাক্টটা লিখে আসতে পারলেই 5 মার্ক পেয়ে যাবা। বুঝে গেছে? সো অ্যালকাইন কি একদম ইজি কিনা দেখো, মিলছে কিনা তোমাদের। জাস্ট ট্রিপল বন্ডটা দেওয়া, আর কিছুই না, জাস্ট ট্রিপল বন্ডটা দেওয়া। সবার ডান? ওকে, এখন আসো আমরা অ্যালকাইনের রিঅ্যাকশনে যাই। অ্যালকাইনের প্রিপারেশন দুইটাই, একটা ক্যালসিয়াম কার্বাইড থেকে, একটা হচ্ছে ডাইহ্যালাইড থেকে। এখন আসো আমরা অ্যালকাইনের রিঅ্যাকশনে যাব। আমরা কোথায় যাব? রিঅ্যাকশন অফ অ্যালকাইন। সো অ্যালকাইন কি ধরনের রিঅ্যাকশন দেয় সেটা একটু দেখি আগে। অ্যালকাইন কি কি ধরনের রিঅ্যাকশন দেয় সেটা একটু দেখি আমরা। ফার্স্ট অফ অল আমরা যদি আসি অ্যালকাইনের রিঅ্যাকশনে, ঠিক আছে, অ্যালকাইন তো অ্যাডিশন বিক্রিয়া দিবে কি দিবে না বলো? অ্যাডিশন বিক্রিয়া দিবে। তোমাদের কাছে একটা প্রশ্ন, আমাদের ইথিন, তোমরা দেখছো ইথিন বা ইথিলিন যাই বলো, এটা কি ধরনের এডিশন বিক্রিয়া দেয়? সবাই একটু বলো তো, গতদিন পড়াইছিলাম ইথিন কি ধরনের এডিশন বিক্রিয়া দেয়, গতকালকে পড়াইছিলাম, বলো তো ইথিন কি ধরনের এডিশন বিক্রিয়া দেয়? সবাই একটু বলো। ইথিন পাই ইলেকট্রন আছে, কি ধরনের এডিশন বিক্রিয়া দেয়? সবাই একটু বলো। ইথিন কি ধরনের এডিশন বিক্রিয়া দেয়? সবাই একটু বলো। এই নিশাত তানজিয়া নিউক্লিওফিলিক বল, মাইট দিতে হবে বোকামে, ঠিক আছে? ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া দেয়। এ নিজে নিউক্লিওফাইল, বাট বিক্রিয়া দেয় কি? ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া।
ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া। একটা হোমওয়ার্ক দিছিলাম, কে কে করছো? এই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের যে হোমওয়ার্কটা দিছিলাম, কে কে করছো? কেউ তো করো নাই মনে হয়। হোমওয়ার্কটা যে দিছিলাম ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বাইর করার জন্য, কে কে করছো বলো তো? হোমওয়ার্কটা তো করো নাই, করবা কে রে তোমরা? ঠিক আছে, যখন চান্স পাবো না বড় ভাইয়াদের মতো কানবা সারাদিন, ঠিক আছে? হোমওয়ার্ক করতে হবে। আসো, সো অ্যালকাইনো ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া দিবে, কারণ এটা যেহেতু পাই বন্ড আছে, এখানে পাই বন্ধন দুইটা, সো এটাও কি দিবে? ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া দিবে, ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া দিবে। আচ্ছা, তারপরে ঠিক আছে, কি বিক্রিয়া দেয় বলো তো? আর কি কি দেয়? ফেসবুক ওলাদের কি অবস্থা আমার, ঠিক আছে? হ্যাঁ, আইআইটি থেকে বাংলাদেশে পরীক্ষা দিতে পারে, ইয়েস অফকোর্স দিতে পারে, যেই অ্যাডভান্স দিতে হয়। আরাফ ডাইরেক্ট যেই অ্যাডভান্স দিতে পারবা। সো পলিমারকরণ বিক্রিয়া দিতে পারে, পলিমারকরণ, পলিমারাইজেশন, ঠিক আছে? অক্সিডেশন, জারণ, অক্সিডেশন বিক্রিয়া দিবে। তারপর ওজোনোলাইসিস, অ্যালকাইনেরও ওজোনোলাইসিস আছে, ওজোনোলাইসিস। অ্যান্ড ফাইনালি সাবস্টিটিউশন, ঠিক আছে? এটা মেডিকেলে আসে। সরি, কিভাবে মনে রাখতে পারো? আপোষ, আপোষ দিয়ে, অ্যালকাইনের সাথে কোনো আপোষ হবে না। কিভাবে মনে রাখতে পারো? অ্যালকাইনের সাথে কোনো আপোষ হবে না। কি কি ধরনের বিক্রিয়া দেয়? ফার্স্ট অফ অল অ্যাডিশন, পলিমারাইজেশন, অক্সিডেশন, ওজোনোলাইসিস অ্যান্ড সাবস্টিটিউশন। অক্সিডেশন, ওজোনোলাইসিস অ্যান্ড সাবস্টিটিউশন। বুঝা গেছে? বুঝা গেছে? অ্যাডিশন, পলিমারাইজেশন, অক্সিডেশন, ওজোনোলাইসিস অ্যান্ড সাবস্টিটিউশন। ওজোনোলাইসিস অ্যান্ড সাবস্টিটিউশন। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, এখন আসো শুরু করি, আমরা শুরু করি। ফার্স্ট অফ অল অ্যাডিশন বিক্রিয়াগুলো যদি দেখি, ধরো ইথাইন, তোমাদেরকে পড়াইছি অ্যাডিশন বিক্রিয়া, এটা তো জাতীয় বিক্রিয়া হয়ে গেছে, তাই না? কোন বিক্রিয়া বলো তো? জাতীয় বিক্রিয়া কোনটাকে ইন্ডিকেট করতেছি আমি? তোমরা এটা বলো কোনটা? হ্যাঁ, জাতীয় বিক্রিয়া কোনটাকে ভাই ইন্ডিকেট করতেছি একটু বলো তো? হাইড্রোজেন যে এডিশনটা ছিল মনে আছে? নিকেল অথবা প্ল্যাটিনাম, একটা হিট দিতে হবে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, মনে নাই? এটা তো পড়াইছি তোমাদেরকে। কি তৈরি হবে বলো তো? ইথেন তৈরি হবে, ঠিক আছে? হাইড্রোজেন এডিশন, এটাকে আর পড়াইতে হবে? অনেকবার পড়ছি না আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বিক্রিয়া যে রিপিট হয় এটা তোমরা দেখবা আর কি। আচ্ছা, আরেকটা অ্যাডিশন পড়াইছিলাম, যদি প্যালাডিয়াম দেই সাথে প্রভাবক বিষ বেরিয়াম সালফেট, ঠিক আছে? প্যালাডিয়াম সাথে যদি প্রভাবক বিষ দিয়ে দেই, কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে না? মনে আছে পড়াইছিলাম যে ইজিলি কি তৈরি হবে বাবা? অ্যালকিন তৈরি হবে, কারণ প্যালাডিয়াম তো তীব্র বিজারক, এটা অ্যালকেন বানায় দিবে। প্যালাডিয়াম কি আমরা জানি তীব্র বিজারক, সে কি করবে? অ্যালকেন বানায় দিবে। সো আমরা তো চাই না অ্যালকেন বানাক, আমরা চাই অ্যালকেন বানাক, আমরা কিন্তু চাই না যে অ্যালকেন বানাক। সো আমরা যদি প্যালাডিয়াম সাথে বেরিয়াম সালফেট দিয়ে দিই তাহলে কি তৈরি হবে? মনে করো অ্যালকিন হবে, কারণ বেরিয়াম সালফেটটা কি হিসেবে কাজ করে বাবা? বেরিয়াম সালফেটটা প্রভাবক বিষ হিসেবে কাজ করে, প্রভাবক বিষ হিসেবে কাজ করে, প্রভাবক বিষ। বেরিয়াম সালফেটটা কি হিসেবে কাজ করে? প্রভাবক বিষ হিসেবে কাজ করে। আচ্ছা আসেন পরেরটা যাই, পরেরটা যাই। আমরা যদি ধরো হচ্ছে এখানে, ধরো এটার পানি সংযোজন বিক্রিয়া করাই, অ্যালকাইনের কি করাই? পানি সংযোজন বিক্রিয়া করাই। পানি সংযোজনের আগে ব্রোমিন সংযোজন দেখি, ঠিক আছে? ধরো ব্রোমিন,
ব্রোমিন ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড। তো তখন কি হবে দেখো, এইটায় একদম ইজি, তোমরা আগে উপরে আসছো, আমরা অ্যালকিনের ক্ষেত্রে পড়ছিলাম 1,2 ডাইব্রোমো ইথেন, এইখানে কি হবে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন, তাই না? কি হবে 1,1 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। এটাও কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা। এই পরীক্ষাটাকেও কি বলি আমরা? অসম্পৃক্ততার পরীক্ষা বলি। কি বলি? অসম্পৃক্ততার পরীক্ষা বলি। অসম্পৃক্ততার পরীক্ষা বুঝো? অ্যালকাইন কি বাবা? বর্ণহীন। এই ব্রোমিনের বর্ণ কি? সবাই একটু কমেন্ট করো, লাল না? লাল। আর এটাও কি? বর্ণহীন। যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে বর্ণহীন। সো এটা কি করি আমরা? এই অ্যালকাইন কি হয়েছে? ব্রোমিনের বর্ণ বিনষ্ট করছে। এই পরীক্ষাটা দ্বারা আমরা বুঝি হচ্ছে অ্যালকাইন অম্লধর্মী। এই পরীক্ষাটা দ্বারা আমরা কি বুঝি? অ্যালকাইন অম্লধর্মী। মনে আছে? সো এখানে তুমি 2টা ব্রোমিন দিয়ে দিতে পারো সমতাকরণ করে, কোনো সমস্যা নাই তোমার। এখানে তুমি 2টা ব্রোমিন দিয়ে দিতে পারো। সো আমরা কি বলি? 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। এই 3টা বিক্রিয়া কারো কোনো ঝামেলা আছে? তারপরে তুমি এইখান থেকে ডাই হ্যালাইড বানাইতে পারো। এটা এত ইম্পর্টেন্ট বিক্রিয়া না, ডাই হ্যালাইড বানানোটা আহামরি ইম্পর্টেন্ট কিছু না। সো এটা একটু তাও দেখাই দিচ্ছি। তুমি যদি হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করো, ঠিক আছে, আর সাথে মার্কিউরাস ক্লোরাইড, হাইড্রোজেন হ্যালাইড ইন প্রেজেন্স অফ মার্কিউরাস ক্লোরাইড, তো তখন তোমার কি হবে? এই ভিসিনাল ডাই হ্যালাইড তৈরি হবে, সরি জ্যামিনাল ডাই হ্যালাইড তৈরি হবে। কি তৈরি হবে? জ্যামিনাল ডাই হ্যালাইড তৈরি হবে। এটা এত ইম্পর্টেন্ট বিক্রিয়া না, এটা এত কাজেও লাগে না। সো জ্যামিনাল ডাই হ্যালাইড তৈরি করছে। এখন আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া। হ্যাঁ, সব অ্যালকাইন অ্যাসিডিক হয় না, সেটা পড়াবো। অ্যালকাইন শুধু টার্মিনাল অ্যালকাইন গুলা বা অ্যালকাইন 1 গুলা অ্যাসিডিক হয়, সেটাও পড়াবো, টেনশন করো না। ওয়েট অ্যান্ড সি অভিজিৎ ঘোষ। সো এইটুক কারো কোনো ঝামেলা আছে? আমি একটু রিপিট করে দেই, এটা আগেও পড়াইছি। হাইড্রোজেন এডিশন, পানি ভাত জিনিস, অ্যালকেন তৈরি হবে। এটা অনেকবার রিভাইজ হয়েছে আমাদের। অ্যালকেনে একবার পড়ছি, অ্যালকাইনে একবার পড়ছি, সরি অ্যালকিনে একবার পড়ছি, এখন আবার অ্যালকাইনে। ওকে, তারপরে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এটাও অ্যালকিনে আলোচনা করছিলাম তোমাদের সাথে, যে প্যালাডিয়াম যদি শুধু ইউজ করতাম তাহলে অ্যালকেন হয়ে যেত। বাট এইখানে প্যালাডিয়ামের মানে যে বিজারণ ক্ষমতা, এটা কমায় দিচ্ছে কে? এটা হচ্ছে বেরিয়াম সালফেট কমায় দিচ্ছে। বেরিয়াম সালফেটটা কি বাবা? প্রভাবক বিষ। বেরিয়াম সালফেটটা কি? বেরিয়াম সালফেটটা হচ্ছে আমাদের প্রভাবক বিষ। অর্থাৎ এই যে এটার যে ক্ষমতাটা, সে কি করছে? অনেকাংশেই কমায় দিচ্ছে। সো এটা আর অ্যালকাইন থেকে অ্যালকেন না তৈরি হয়ে অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড, এটাও অসম্পৃক্ততার পরীক্ষা। সো আমরা যেমন অ্যালকিনে দেখছি 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হয়েছে, এখানে কি 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন তৈরি হয়। এটা 9-10 এর পড়া। আর এটা হচ্ছে জাস্ট হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড মার্কিউরাস ক্লোরাইড। আমরা কি করছি? আমরা হচ্ছে জাস্ট জ্যামিনাল ডাই হ্যালাইড তৈরি করছি, এটা লেস ইম্পর্টেন্ট। এখন অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া দেখব। সো আমরা একটা নতুন পেজ নেই। সো এটা কি দেখব? অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। কি দেখবো বাবা? অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। ডান? অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। ওকে, সবাই রেডি এটার জন্য, অ্যালকাইনের পানি সংযোজনের জন্য? সো একটু খেয়াল করি অ্যালকাইনের পানি সংযোজনটা কি। সো একটু কিছু টেকনিক দেখায় দেয়। অ্যালকাইনের পানি সংযোজনে হয় অ্যালডিহাইড তৈরি হবে, না হয় কিটোন তৈরি হবে। আচ্ছা বলতো, অ্যালডিহাইড কিটোন আর কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করি? বলতো, অ্যালডিহাইড কিটোন আমরা কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করি? আমরা যে এতদিন পড়ছি অ্যালডিহাইড কিটোন আর কোন বিক্রিয়াটার মাধ্যমে তৈরি করতে পারি? ওজোনোলাইসিস। শুধু ওজোনোলাইসিস বললে হবে না সিরাজুম মনিরা, এটা হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস বলতে হবে। কারণ অ্যালকাইনের ওজোনোলাইসিস আছে, তোমার হচ্ছে গিয়ে তুমি যদি যাও হচ্ছে বেনজিনের ওজোনোলাইসিস আছে। সো ওজোনোলাইসিস একটা জাতীয় বিক্রিয়া। ওজোনোলাইসিসটা কি একটা জাতীয় বিক্রিয়ার মতো হয়ে গেছে, বুঝতে পারছো? ওজোনোলাইসিসটা কি একটা
জাতীয় বিক্রিয়ার মতো হয়ে গেছে। সো অ্যালকিনেরও আছে, অ্যালকাইনেরও আছে, বেনজিনেরও আছে। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকিন আর বেনজিনের ওজোনোলাইসিস। সো অ্যালকিনের ওজোনোলাইসিস তো দেখছি আমরা, আজকে হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজনটা আগে দেখি। সো কখন অ্যালডিহাইড হবে কখন কিটোন হবে এটা একটু শিখাই। কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। সো দেখো কখন অ্যালডিহাইড হবে কখন কিটোন হবে, যখন 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ইউজ করবে, অর্থাৎ ইথাইন। শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রে অ্যালডিহাইড পাবো। আর এরপরে যত কার্বন আছে অর্থাৎ 2 এর অধিক কার্বনের ক্ষেত্রেই আমরা কি পাবো, কিটোন পাবো। 2 এর অধিক কার্বন হলেই আমরা কি পাবো, কিটোন পাবো। আচ্ছা ভাইয়া এটার বেসিকটা কি, এই বিক্রিয়ার বেসিকটা কোন ধরনের বেসিক ফলো আপ করে? তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই বিক্রিয়ার বেসিকটা কি, এই বিক্রিয়াটা কোন ধরনের বেসিকের দিকে মুভ করে? আমরা টটোমারিজম পড়ছিলাম না, মনে আছে? টটোমারিজম বা কিটোইনল সমানতা মনে পড়ে কি তোমাদের? টটোমারিজম বা আমরা পড়ছিলাম কিটোইনল সমানতা, মনে আছে? এটা যে আমরা পড়ছিলাম। সো ওই টটোমারিজমের বেসিক ফলো করে। কার বেসিক? বেসিকটা হচ্ছে টটোমারিজমের। ওকে, বেসিকটা কার ফলো করে? টটোমারিজমের। সো মোটামুটি কিছুটা হইলেও আইডিয়া করতে পারতেছো এখানে কি কি ঘটবে, এখানে কিছু একটা ঘটবে। ঠিক আছে? আর ভাইয়া এত ভাঙ্গে যে পড়াচ্ছি, ঠিক আছে ভাইয়া, এখন বই পড়বো নাকি আপনি বলবেন? আচ্ছা আমি বলবো কখন কি পড়তে হবে, দরকার হইলে আমি ওই যে আমাদের যে বই দাগায় পড়ায় অর্পা, তারপরে আমাদের যে রিভিউ ক্লাস নেয় হচ্ছে রায়ান, ওদেরকে বলবো দরকার হলে বই ধরে দেখায় দিতে কোন জায়গা থেকে কতটুক পড়বে, কোন বইয়ের থেকে কতটুক পড়বে, কোন বইয়ের কোন লাইনে ঝামেলা হবে। ওকে, ক্লিয়ার তো? সমস্যা নেই। হ্যাঁ, আসো। সো আমরা আসি, ফলো আপে আসি। খেয়াল করো, আমরা ফলো আপে আসি। খেয়াল করো, সো আমরা ইথাইন নিলাম। সো পানি সংযোজন বিক্রিয়া কিভাবে বুঝবো এইখানে যে পানি সংযোজন? সো এখানে অনেকগুলা জিনিস আছে, সেগুলো দেখতে হবে। আচ্ছা একটা নতুন পেজে যাই, কারণ বিক্রিয়া যদি ভাঙ্গা লিখি তাহলে আর মজা থাকে না। ওকে, সো যখন দেখবা তোমার হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আছে, এখানে কি আছে? 2% মার্কিউরিক সালফেট HgSO4, 20% সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, তারপরে পানি আছে, তারপরে হিট আছে। ঠিক আছে, টেম্পারেচারটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো টেম্পারেচারটাও মাথায় রাখতে হবে। সো টেম্পারেচারটাও মাথায় রাখতে হবে। এটা মোস্ট প্রবাবলি 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস, আমার যতটুকু মনে পড়ে 180 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমি একটু দেখতেছি, নোটটা দেখে তোমাদের টেম্পারেচারটা বলতেছি। সো একটু খেয়াল করো এখানে প্রথম ধাপে কি হবে। সো প্রথম ধাপে এইখানে হচ্ছে পানি যুক্ত হবে, পানিটা যুক্ত হবে। এখন পানিটা কিভাবে যুক্ত হবে? পানির তো 2টা পোর্শন, পানিকে ভাঙলে আমরা 2টা পোর্শন পাই না, H আর OH, H প্লাস আর OH মাইনাস। এখন যে কোনো এক জায়গায় যুক্ত হইলেই তো হয়, এখানে তো আর অপ্রতিসম অবস্থা নাই। অপ্রতিসম অবস্থা আছে? ঠিক আছে, এখানে কি আর অপ্রতিসম অবস্থা আছে? ইয়েস অর নো? এটা কি প্রতিসম অ্যালকাইন না অপ্রতিসম অ্যালকাইন? এটা কি প্রতিসম না? ওকে, কারণ কার্বন কার্বন ত্রিবন্ধন, দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান। সো যে কোনো এক জায়গায় তুমি হাইড্রোক্সাইড বসাইতে পারো, অর্থাৎ একটা বন্ধন ভাঙবে। দেখো ডাবল বন্ড হয়ে গেছে, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয়ে গেছে।
এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল। সো এক জায়গায় OH বসলো, আরেক জায়গায় হাইড্রোজেন বসলো। কারণ কোনো কিছু যখন যুক্ত হইতে হয় বন্ধন ভাঙতেই হবে, বন্ধন না ভেঙ্গে যুক্ত হইতে পারবে না। এখন এই কাঠামোটাকে তুমি কি বলবা? এটা কি কাঠামো বলো তো? এটা কি কাঠামো? ইনল কাঠামো না? দেখো অ্যালকিন প্লাস অ্যালকোহল, এটা কি ইনল কাঠামো না ভাইয়া? যে পড়াইছিলাম তোমাদেরকে, এটা কি কাঠামো ভাইয়া? ইনল কাঠামো। ঠিক আছে, তাওরাত প্রশ্নটা করো, সমস্যা নাই, আমি দেখতেছি। ঠিক আছে, সো এটা কি কাঠামো? ইনল কাঠামো কিনা। এখন ইনল কাঠামোটা কি অবস্থায় যাবে? কিটো গ্রুপে যাবে, কারণ আমরা জানি কিটো ইনল কাঠামো। আমরা এতদিন যেটা পড়ছি, দেখো আমরা ওইখানে যে পড়ে আসছি, দেখো CH3 CH3 আমরা এরকম পড়ছি না? কিটো গ্রুপটা কিসে কনভার্ট হয়েছে? আমাদের ইনলে কনভার্ট হয়েছে, অর্থাৎ এইখানে কি হয়েছে? CH3 COH ডাবল বন্ড CH2। তো কি হয়েছিল? কি হয়েছিল দেখো, এইখান থেকে এই যে অক্সিজেন থেকে, এই OH থেকে একটা হাইড্রোজেন তুমি পাশের কার্বনে দিয়ে দিবা। দেখো এরকমই তো। দেখো এইটা যদি এইখানে কল্পনা করো, এইটা যদি এইখানে কল্পনা করো, দেখো অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন পাশের কার্বনে চলে গেছে। দেখো এই কার্বনে আইসা পড়ছে না, আর বন্ধন ভেঙে গেছে। দেখো এখানে ডাবল বন্ড ভেঙে দিবা, আর একটা হাইড্রোজেনকে এইখানে সরাইয়া দিবা, তাইলেই তো কিটো গ্রুপ পাওয়া যাবা। দেখো তুমি যদি রিঅ্যারেঞ্জমেন্টে যাবে, এখানে বলা হয় এই অবস্থাকে পুনর্বিন্যাস। এই অবস্থাকে কি বলা হয়? পুনর্বিন্যাস বলা হয়। এই অবস্থাটাকে কি বলা হয়? পুনর্বিন্যাস। মানে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্টে যাবে। দেখো হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, ডাবল বন্ড, এইখানে কি হবে? এই যে দ্বিবন্ধনটা ভেঙে গেছে, এখানে CH3 হয়ে গেছে। তো দেখো এটাকে কি বলবো আমরা? CH3CHO, অ্যালডিহাইড বলবো না, অর্থাৎ ইথানল। ইথানল, বুঝতে পারছো? মানে ইনলটা কিটোতে কনভার্ট হবে, ইনলটা কিটোতে কনভার্ট হবে। দেখো বুঝতে পারছো কিনা? এটা আমি পোল দিব গ্রুপে, তোমাদের পরীক্ষা শেষ হোক, পরীক্ষা শেষ হলে আমি পোল দিব, যে অধ্যায়টা তোমরা ভোট দিবা সেটাই পড়ায় দিব ভাইয়া, সমস্যা নেই। পরিবেশ রসায়ন আছে, তড়িৎ রসায়ন আছে, তারপরে পরিমাণগত রসায়ন আছে, সো যেটা তোমরা চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট। দেখো এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও সবাই। দেখো আমি পুরোটা আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই, ফ্র্যাঙ্কলি বলতে পারো। আসো খেয়াল করো, খেয়াল করো। ধরো এখন তোমাদের মনে প্রশ্ন জাগলো, ভাই আমাকে একটু কিটোন তৈরি করে দেখান। একদম সিম্পল, CH3 C ট্রিপল বন্ড CH। খেয়াল করো, সো তোমার কি যখন দেখলা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট, বা এইভাবেও দিতে পারে পরীক্ষায়, Hg2+, 20% সালফিউরিক অ্যাসিড, H2SO4, তারপরে পানি, ঠিক আছে, সাথে হিট। ওকে, সাথে হিট। হিটটাও একটু ক্লিয়ার করে দেই তোমাদের, কতটুকু হিট। ষাট থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। হিটটা একটু ঠিক করে নাও, এই হিট মনে থাকে না, বুঝতে পারছো? 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এখানেও হিটটা মাথায় রাখো, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হিট দিলাম। তো তারপরে কি হবে? তারপরে কি হবে? ওকে, খেয়াল করো। সো এইখানে কি হবে? প্রথমে ধরো CH3 C ডাবল বন্ড CH, যেমন ছিল তেমনই। এখন বলো এই হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আয়ন কে কোথায় বসবে, কোন কার্বনে বসবে? ঋণাত্মক অংশ কই বসবে, ধনাত্মক অংশ কি কই বসবে? মার্কোনিকভ নীতি পড়াইছিলাম তোমাদের, মার্কোনিকভ নীতি পড়াইছিলাম, একটু ইয়েস অর নো বলো। মার্কোনিকভ নীতি পড়াইছিলাম। সো মার্কোনিকভ নীতি অনুসারে কি হবে? যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে? বিকরকের ঋণাত্মক অংশ যুক্ত হবে।
ঠিক আছে, বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে, অর্থাৎ এইখানে কি হবে, হাইড্রোক্সাইড না হাইড্রোজেন বলো। এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2 নাম্বার কার্বন হয়, কয় নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড বসবে সবাই একটু জানাও, কয় নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড বসবে? 2 নাম্বার কার্বনে। নাইস, এইখানে হাইড্রোক্সাইডটা বসবে আর এইখানে হাইড্রোজেনটা বসবে। সো এরপরে কিসে যাবে, রিঅ্যারেঞ্জমেন্টে যাবে। রিঅ্যারেঞ্জমেন্টটা তো বুঝেই গেছো কিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কিটোইনল সমানুতা, তাই না? রিঅ্যারেঞ্জমেন্টটা কি হবে, টটোমারিজম। রিঅ্যারেঞ্জমেন্টটা কি হবে, টটোমারিজম, অর্থাৎ এইখান থেকে একটা হাইড্রোজেন পাশের কার্বনে যাবে, একটু অন্য কালি দিয়ে দেখাই। ধরো এইখান থেকে একটা হাইড্রোজেন পাশের কার্বনে যাবে, আর এই বন্ধনটা কি হবে, এই যে অক্সিজেনের সাথে আইসা পড়বে, তাই তো? শেষ, দেখো CH3, সি ডাবল বন্ড অক্সিজেন, তারপরে কি CH3। এটাকে কি বলবো আমরা, প্রোপানন। এটাকে কি বলবো, প্রোপানন বা এসিটোন, অথবা এটাকে এসিটোনও বলা হয়, এসিটোনও বলা হয়। ডান, এটাকে আমরা কি বলবো, প্রোপানন বা এসিটোন। বুঝা গেছে, এটাকে কি বলবো আমরা, প্রোপানন বা এসিটোন। ডান ডান। তাওরাত, বুঝতে পারতেছি না, তুমি আমার কিটোইনল সমানতার ক্লাস করছিলা? তাওরাত, সমানতার ক্লাস করছিলা? তাহলে কিভাবে বুঝবা? সমানতাটা পড়ে আইসো, কিটোইনল সমানতা দেখো, এটা বুঝবা। কারণ কিটোইনল সমানতা আমরা এত প্র্যাকটিস করছি, এত ভাবে প্র্যাকটিস করছি যে এটা, কারণ এই রিঅ্যারেঞ্জমেন্টটা কিটোইনল সমানতার ক্লাস না করলে বুঝবা না। আর সবাইকে একটু বলি, অর্গানিক একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড, মানে আমরা এতগুলা ক্লাস কেন নিচ্ছি, যেন হচ্ছে বেসিক সহকারে ক্লিয়ার হয়। দেখো তোমার অন্য ফ্রেন্ডরা বুঝতে পারতেছে, ওরা কেন পারতেছে, কারণ ওরা আগের ক্লাসটা করে আসছে। তো তুমি কিটোইনল সমানতা মানে সমানতার ক্লাসটা কইরো, তাইলেই বুঝবা। সো এখানে কি হবে, ইনল, দেখো এটা ইনলটা কিসে কনভার্ট হয়েছে, কিটো গ্রুপে কনভার্ট হয়েছে, ইনলটা কিটো গ্রুপে কনভার্ট হয়েছে। ডান, সবার ডান। দেখো তো আমরা কি আগের বেসিক গুলার কি ব্যবহার পাচ্ছি। সো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে মেসেজটা দিচ্ছি, যে 2 কার্বন বিশিষ্ট হইলে কি হবে, অ্যালডিহাইড, দেখো ইথানল, আর 2 এর অধিক কার্বন হইলেই কি, কিটোন। বুঝা গেছে? সো অ্যালকাইনের যেটা পানি সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের যেটা পানি সংযোজন বিক্রিয়া, কার্বন সংখ্যা যদি 2টা হয়, 2 কার্বন বিশিষ্টর ক্ষেত্রে কি হবে, আমাদের অ্যালডিহাইড হবে। 2 এর অধিক কার্বন হইলেই কি হবে, কিটোন হবে। বুঝতে পারছো? দেখি অর্গানিকটা, অ্যালিফেটিকটা শেষ করব আমি, অ্যালিফেটিকটা শেষ করেই অন্য চ্যাপ্টার শুরু করে দিব। তখন সপ্তাহে 4 দিন ক্লাস হবে আমাদের, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। বুঝতে পারছো? সপ্তাহে 4 দিন ক্লাস হবে। অর্গানিকটা অ্যালিফেটিক পর্যন্ত শেষ করলে অর্গানিকের প্যারা শেষ আর কি, মানে তখন অ্যারোমেটিক তুমি পানি ভাত মানে হচ্ছে বুঝবা, ধরলেই বুঝবা, ধরলেই বুঝবা। বাট অ্যালিফেটিকটা আমি শেষ করি, অ্যালিফেটিকটা 4টা থেকে 5টা ক্লাস লাগবে, তারপরে আরেকটা চ্যাপ্টার শুরু করে দিব। সপ্তাহে 2 দিন তখন অর্গানিক চলবে, 2 দিন বাকি চ্যাপ্টার চলবে। বুঝতে পারছো? তাইলে তোমাদের বুস্ট আপটা হয়ে যাবে। কারণ অ্যালিফেটিক শেষ করলে কলেজের যে কোনো এক্সামে, কারণ কলেজের তো এক্সাম শুরু হয়ে যাবে, কলেজের যে কোনো এক্সামে 2টা সিকিউ কমন পাবা। অর্গানিক থেকে 3টা সিকিউ মাস্ট আসে। সো কলেজের এক্সামে অ্যালিফেটিক থেকে 2টা আসে, অ্যালিফেটিক থেকে 2টা, আর অ্যারোমেটিক থেকে 1টা আসে, অ্যারোমেটিক থেকে 1টা আসে। সো অ্যালিফেটিকটা শেষ করাইতে পারলে মানে অর্গানিকে তুমি 60% বা 65% আগায় গেলা। ডান, আসো সামনে যাই আমরা। এখন আসো, এটা গেল পানি সংযোজন বিক্রিয়া। এখন আমরা যেটা পড়বো, সো আমরা পড়বো হচ্ছে ওজোনোলাইসিস বা পলিমারকরণও বলা যায়। আমরা ওজোনোলাইসিসটা পড়ি, ঠিক আছে? ওজোনোলাইসিসটা পড়ি। ওজোনোলাইসিস যেহেতু তোমাদের পড়ানো হয়েছে, সো একটু দেখো ওজোনোলাইসিস। ওজোনোলাইসিসও তো এডিশনের ভিতরেই পড়ে। সো ওজোনোলাইসিস অ্যালকাইনের, তারা একদম সিম্পল একটা অ্যালকাইন নিলাম, C≡H, C≡H, এটা কি ইথাইন। সো আমরা প্রথমে কি পাই দেখো,
ওজন যদি অ্যাড করি ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, অ্যালকিন যারা রিভাইজ দিচ্ছে তাদের জন্য সহজ হবে। ওজন যদি অ্যাড করি ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড আমরা কি পাবো বলো তো? কি পাবো কমেন্টে জানাও। ওজোনাইট কমপ্লেক্স পাবো না? সো অ্যালকেনেটটা কি করতাম আমরা? অ্যালকেনেটটা যেটা করতাম দেখো এইভাবে লিখে কি করতাম, একটা ঘর বানাইতাম। অ্যালকিনের ক্ষেত্রে এরকম একটা ঘর বানাইতাম, এইখানেও সেম হবে। বাট ঝামেলা হচ্ছে অ্যালকিনে তো ডাবল বন্ড ছিল। অ্যালকিনে কি ছিল বাবা? ডাবল বন্ড ছিল। অ্যালকাইনে কি ডাবল বন্ড না ট্রিপল বন্ড বলো তো? অ্যালকিনে তো আমরা দেখছিলাম ডাবল বন্ড ছিল, এখানে তো ট্রিপল বন্ড। তো আরেকটা বন্ড তো দিতে হবে। সো এইখানে এই যে 2 কার্বনের মাঝে আরেকটা বন্ড থাকবে, বুঝতে পারছো? এইখানে 2 কার্বনের মাঝে আরেকটা বন্ড থাকবে, বুঝা গেছে? সো এখন এই বন্ডটা থাকার কারণে ফ্র্যাকশনটাও ওইভাবে হয়। বুঝাই তোমাদেরকে ফ্র্যাকশনটা কিভাবে হয়। এই অক্সিজেন তো আগেই আলাদা হয়ে যায়, তারপরে হচ্ছে এই মাঝখানের বন্ধনটা শুধু ফ্র্যাকশন হয়, বুঝা গেছে? মাঝখানের বন্ধনটা শুধু ফ্র্যাকশন হয়। সো যখন তুমি পানি দিবা, পানি এখানে আগেই আমরা জিঙ্ক দেই না, পানি দিয়ে যখন লাইসিসটা করবা মানে ভাঙনটা করবা, তো তখন তোমার কি হবে দেখো, তখন তোমার হচ্ছে এই CH ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, এই যে এই যৌগটা এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। এটাকে কি বলা হয়? গ্লাইঅক্সাল। এখন বলো তো গ্লাইঅক্সালের সাথে যেহেতু জিঙ্ক দেই নাই, গ্লাইঅক্সালের সাথে কি তৈরি হবে বলো তো? গ্লাইঅক্সালের সাথে কি তৈরি হবে বলো তো? যেহেতু জিঙ্ক দেই নাই আমি, গ্লাইঅক্সালের সাথে কি তৈরি হবে সবাই একটু বলো তো, খাতায় নোট করা থাকলেও ভালো। গ্লাইঅক্সালের সাথে কি তৈরি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড। মাশাআল্লাহ, এই যে পানি এর সাথে কি অক্সিজেন যুক্ত হয়ে কি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। তো এখন হাইড্রোজেন পারঅক্সাইড কি করবে? জারণ ঘটাবে না? হাইড্রোজেন পারঅক্সাইড কি ঘটাবে? জারণ ঘটাবে কিনা বলো? ইয়েস অর নো? জারণ ঘটাবে না? সো এখানে আমরা ইচ্ছা করেই জারণ ঘটাই, কারণ আমাদের টার্গেট থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরি করা। দেখো এটা কি অ্যালডিহাইড মূলক, এটা কি অ্যালডিহাইড মূলক, এটা একটা অ্যালডিহাইড মূলক। সো আমরা দেখছিলাম তোমাদের একটা টেকনিক বলছিলাম, অ্যালকোহলকে জারিত করলে, ধরো RCH2OH, এই অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তাহলে তুমি কি পাবা? অ্যালডিহাইড পাবা, RCHO, তাই না? অ্যালডিহাইডকে জারণ করলে তুমি কি পাবা? অ্যাসিড পাবা, বলছিলাম কিনা? অ্যালকোহলকে জারণ করলে কি পাবা? অ্যাসিড পাবা। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে কি পাবা? অ্যাসিড পাবা। তাহলে এই যে 2টা অ্যালডিহাইড, উপরের অ্যালডিহাইডকে জারণ করলে একটা অ্যাসিড পাবো, নিচের অ্যালডিহাইডকে জারণ করলে একটা অ্যাসিড পাবো। সো কয়টা অ্যাসিড পাইলাম? 2টা অ্যাসিড পাইলাম। এটাকে কি বলে? অক্সালিক অ্যাসিড। এটাকে কি বলে বাবা? অক্সালিক অ্যাসিড, তাই না? COOH, এটাকে কি বলবো আমরা? অক্সালিক অ্যাসিড বলবো। এটাই অ্যালকাইনের ওজোনোলাইসিস, ঠিক আছে? এটাই কি অ্যালকাইনের ওজোনোলাইসিস। আর হাইড্রোজেন পারঅক্সাইড কি? মৃদু জারক। এটা একটু মাথায় রাখো, এটাকে কি বলে? মৃদু জারক। এত তীব্র জারক না এটা, এটা কি? মৃদু জারক। হাইড্রোজেন পারঅক্সাইডটা কি? মৃদু জারক বাবা। কি জারক? মৃদু জারক। ডান? সবাই একটু বলো ডান কিনা। আসো সামনে যাই। তাহলে আমরা এখন পর্যন্ত অ্যাডিশন, পানি সংযোজন, ওজোনোলাইসিস 3টা ইম্পর্টেন্ট জিনিস শিখছি। এখন আসো আমরা অ্যালকাইনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। কি দেখব? প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইনের কি দেখব বাবা? প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। অ্যালকাইনের কি দেখব? প্রতিস্থাপন বিক্রিয়া। সো প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হবে? প্রতিস্থাপন বিক্রিয়াটা তখন হয় যখন আমরা বলি অ্যালকাইন অম্লধর্মী। প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকাইনের অম্লধর্মী নেচারটা পাই। কি পাই বাবা? একটু দেখো, অম্লধর্মী নেচারটা পাই। প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে অ্যালকাইনের অম্লধর্মী নেচারটা পাই। একটু খেয়াল করো, দেখো অ্যালকাইন যে অম্লধর্মী, এবং সকল অ্যালকাইন অম্লধর্মী না, এটাও মাথায় রাখতে হবে। সকল অ্যালকাইন অম্লধর্মী না, সকল অ্যালকাইন
অম্লধর্মী না। তাহলে কারা অম্লধর্মী? শুধুমাত্র টার্মিনাল অ্যালকাইন। টার্মিনাল মানে কি? প্রান্তীয়। টার্মিনাল অ্যালকাইন, টার্মিনাল মানে কি? প্রান্তীয় বলা হয়। হ্যাঁ, প্রান্তীয়, বা আরো সহজে বললে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 অম্লধর্মী। এখন তোমরা ছোটবেলায় এটা পড়ছো কিনা জানি না, একটা মতবাদ আছে অ্যালকাইন 1 কেন অম্লধর্মী, একটু বুঝাই। অ্যালকাইন 1টা কেন অম্লধর্মী ভাই যদি একটু বুঝাই। ছোটবেলায় একটা মতবাদ আছে, তোমরা পড়ছো কিনা, অ্যান অ্যাসিড ইজ এ প্রোটন ডোনার, মানে অ্যাসিড তাকেই বলা হবে, একটু বুঝো, অ্যাসিড তাকেই বলা হবে যে প্রোটন ত্যাগ করতে পারে। অ্যান অ্যাসিড ইজ এ প্রোটন ডোনার, এটা একটু জানো কিনা বলো তো? অ্যান অ্যাসিড ইজ এ প্রোটন ডোনার। অ্যান অ্যাসিড ইজ এ প্রোটন কি? হাইড্রোজেন আয়নকে বলা হয়। হ্যাঁ, প্রোটন ডোনার। এটা কে বলছিল? এটা বলছে হচ্ছে ব্রনস্টেড লাউরি। ঠিক আছে, তোমরা পরিবেশ রসায়ন যখন পড়বা তখন ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ পড়বা, অ্যাসিড কাকে বলে। হ্যাঁ, এই বিজ্ঞানী বলছে। তার মানে কি? যে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাকে আমরা অ্যাসিড বলি। এখন কথা হচ্ছে ভাই অ্যালকাইন 1 কিভাবে হাইড্রোজেন আয়ন দান করতে পারে? ধরো হচ্ছে CH3 C ট্রিপল বন্ড C, এটা তো অ্যালকাইন 1, এর সাথে একটা হাইড্রোজেন আছে, সে কিভাবে হাইড্রোজেন আয়ন দান করতে পারে? হাউ? হাউ? প্রশ্ন জাগে কিনা? অ্যালকাইন 1 কিভাবে হাইড্রোজেন আয়ন দান করে? প্রশ্ন জাগে? ইয়েস অর নো বইলো সবাই। প্রশ্ন কি জাগে? ঠিক আছে, আচ্ছা, ট্রিপল বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অভিজিৎ ঘোষ বলছে, বাট আরো সুন্দর উত্তর আছে। দেখো এখানে কি সংকরায়ন অবস্থা, সংকরায়ন অবস্থাটা কি? আমরা বলবো এটাকে এসপি সংকরায়ন বা এসপি হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এটা কি এসপি? এটা কি এসপি হাইব্রিডাইজেশন? তোমাদের পড়াইছিলাম কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলেই এসপি সংকরায়ন হবে। কি পড়াইছিলাম? কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয় তাহলে কি? এসপি সংকরণ। পড়িয়েছিলাম কিনা? ইয়েস অর নো বইলো। ঠিক আছে, ইয়েস অর নো বইলো। এখন কথা হচ্ছে এসপি সংকরণে কি হয়? এস ক্যারেক্টারটা বেশি হয়, অর্থাৎ এখানে এস ক্যারেক্টার 50%, পি ক্যারেক্টার 50%। অন্যগুলাতে এত হয় না কিন্তু। যেমন sp2 তে এস ক্যারেক্টার কম, sp2 তে হচ্ছে এস ক্যারেক্টার 33.3%, আর হচ্ছে sp2 তে পি ক্যারেক্টারটা বাকি। যেমন হচ্ছে পি ক্যারেক্টার যদি বলো, এইখানে তুমি হচ্ছে 66.7%। ওকে, আচ্ছা, তারপরে তুমি যদি দেখো sp3 তে এস ক্যারেক্টারটা 25%, পি ক্যারেক্টারটা 75%। তাহলে এসপি তে আমরা বুঝতে পারতেছি এস ক্যারেক্টারটা বেশি, এস ক্যারেক্টারটা বেশি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এস ক্যারেক্টার বেশি হওয়া বা কম হওয়ার সম্পর্কটা কি? এস ক্যারেক্টার বেশি হলে ওভারল্যাপটা ভালো হয়। তোমাদেরকে বলছিলাম যত এস ক্যারেক্টার বেশি হবে ওভারল্যাপটা বেশি হবে, অর্থাৎ কাছাকাছি আসবে। মানে এই যে কার্বন যে মলিকিউল গুলা এরা তত কাছাকাছি থাকবে। যেমন পি অরবিটালে ওভারল্যাপ এত ভালো হয় না, এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল, অল্প ওভারল্যাপ হয়। পি অরবিটালে কি ওভারল্যাপের পরিমাণটা কম, বাট এস অরবিটালে ওভারল্যাপের পরিমাণটা বেশি। বুঝে গেছে? এখন ওভারল্যাপ যত বেশি হয়, বুঝতে পারছো, ওভারল্যাপ যত বেশি হয় তত কি হবে? তত হচ্ছে এদের বন্ধন দূরত্ব কমতে থাকবে, অর্থাৎ এই দুইটা কার্বন কাছাকাছি অবস্থান করবে। এই পয়েন্টটা বুঝতে পারছো? যত ওভারল্যাপ বেশি হবে এই দুইটা কার্বন কি হবে? কাছাকাছি অবস্থান করবে। এই কারণে অ্যালকাইনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব অনেক কম। কত? 0 পয়েন্ট কত বলো তো? 120 না 134 ন্যানোমিটার। অ্যালকাইনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত বলো তো? আমার তো লাগে 0.120। একটু দেখি, দাঁড়াও।
0.120 ন্যানোমিটার, তাই না? 0.120 ন্যানোমিটার। সো এখানে কি হয় 0.120 ন্যানোমিটার। ওকে, কার্বন কার্বন বন্ধন দূরত্বটা অনেক কম। অ্যালকিনে কত? 0.134। অ্যালকেনে কত? 0.154। দেখো অ্যালকিনে কত, অ্যালকিনে একটু লিখে দাও নিচে নিচে। অ্যালকাইনে আমরা দেখছি হচ্ছে 0.120 ন্যানোমিটার। অ্যালকিনে আরেকটু বেশি 0.134 ন্যানোমিটার। অ্যালকাইনে 0.154। অ্যালকেনে সরি অ্যালকেন 0.154 ন্যানোমিটার। কারণ কি দেখো এস ক্যারেক্টার কমতেছে, বন্ধন দূরত্ব বাড়তেছে। এখন বন্ধন দূরত্ব কমা বাড়া নিয়ে এই হাইড্রোজেন ত্যাগ করা এত কি? যখন বন্ধন দূরত্ব কম হয়, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা তো হাইড্রোজেন থেকে বেশি, আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। এখন এত বেশিও না, দেখো কত হাইড্রোজেন 2.1, কার্বন কত 2.5। এই আরেকটা কার্বনের তো 2.5। যখন এই দুইটা কার্বন কাছাকাছি থাকে, এই কার্বন তো এই হাইড্রোজেনের ইলেকট্রন গুলা টানেও, এই কার্বনও এই হাইড্রোজেনের ইলেকট্রন গুলাতে টান দিতে পারে। অর্থাৎ দুইটা কার্বন মিলে তখন হাইড্রোজেনের ইলেকট্রন গুলাকে টান দেয়। আসবি না মানে একটা কার্বন টান দিলে ইলেকট্রন যতটুকু আসতো, দুইটা কার্বন মিলে টান দিলে কি বেশি আসবে কিনা কম আসবে বলো? ধরো আমি যদি হচ্ছে বা আমারে ধরো, আমি তো একজন শক্তপোক্ত মানুষ, আমারে যদি শুভ্র ভাইয়া সারাদিন টানে আমি যাব। এখন দুইটা শুভ্র ভাইয়া যদি আইসা, শুভ্র ভাইয়ের আরেকটা যমজ ভাই, ধরো শুভ্র ভাইয়ের সাথে কার সাথে কার তুলনা, ঠিক আছে মাছি, ঠিক আছে যাক আমার সাথে অভিদাদার একটা তুলনা হইতে পারে, ঠিক আছে। ধরো অভিদাদা আইসা আমারে টানতেছে, ওকে, ধরো অভিদাদা টানতেছে। তো অভিদাদা কিন্তু মানে আমার থেকে স্বাস্থ্য টাস্থ্যতে কম, যদিও রয়্যাল টিচার, তাও কিন্তু টাইনা আমারে নিতে পারবে না। ধরো অভিদাদার একটা যমজ ভাই, কারণ প্রায় কিন্তু দেখবা অভিদাদার দেখা যায় 7টা যমজ ভাই, 6টা যমজ ভাই, 5টা যমজ ভাই, পোলাপাইন কিন্তু ভাইরাল করে। তো ধরো অভিদাদার আরেকটা যমজ ভাই, দুইজন অভিদাদা মিলে আমারে টানতেছে। তো তখন কি আমি কি চলে যাব না? আমি কি আর শক্তিতে কুলায় পারবো? পারবো না কিন্তু। সো ব্যাপারটাই এরকম, যখন একটা কার্বন এই হাইড্রোজেনকে টানতেছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তো বেশি না, হাইড্রোজেন বলবে দিব তো দিব না। এখন যখন দুইটা কার্বন মিলা টানবে, এখন দুইটা কার্বন কেন টানবে? কাছাকাছি আছে। কাছাকাছি ব্যাখ্যাটা বুঝাইতে গিয়ে আমি এত কিছু বলছি, কারণ টিচাররা জানতে চায়। মানে ওই যে অভিজিৎ ঘোষ সুন্দর এটা উত্তর দিয়ে দিছিল, ট্রিপল বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। টিচাররা আরেকটু ডিটেলস জানতে চায়, কারণ এটা ঘ নম্বরে প্রশ্ন করে যে কেন ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। বুঝতে পারছো অভিজিৎ? কারণ হচ্ছে কার্বন কার্বন বন্ধন দূরত্বটা কম। তারপরে আবার প্রশ্ন জাগতে পারে কেন কার্বন কার্বন বন্ধন দূরত্বটা কম? তুমি বলবে এসপি সংকরণ, এস ক্যারেক্টারের পরিমাণ বেশি, এস ক্যারেক্টার বেশি হইলে ওভারল্যাপ বেশি হয়। বুঝা গেছে? সো পুরো জিনিসটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেই, একটু লিখে দেই, ঠিক আছে? কি কি লিখবা তুমি? 0.1 তুমি বলবা কার্বন কার্বন ট্রিপল বন্ডে এসপি সংকরণ, ঠিক আছে? তারপরে কি বলবা? এসপি সংকরণ হইলে এসপি হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন ডট ডট ডট। তো এসপি সংকরণ হইলে কি হয়? এস ক্যারেক্টার 50%, 50%, পি ক্যারেক্টার 50%। তো এস ক্যারেক্টারটা বেশি, এস ক্যারেক্টার বেশি। তো এস ক্যারেক্টার বেশি হইলে কি হয়? দেখো ধাপে ধাপে যাবে। এস ক্যারেক্টার বেশি হইলে ওভারল্যাপ ভালো হয়, ওভারল্যাপটা ভালো হয়। কি বলবো? ওভারল্যাপ ভালো হয়। ওভারল্যাপ যদি ভালো হয়, ওভারল্যাপ যদি ভালো হয় তাহলে কি হবে? কার্বন কার্বন বন্ধন দূরত্ব কমবে। কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড লেন্থ কমবে, কমবে। ফলে কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড লেন্থ কমবে। কত কমবে? কমে হচ্ছে 0.120 ন্যানোমিটার হয়ে যায়, যেটা অ্যালকেন এবং অ্যালকিনের থেকে কম। এবং ফলে কি হয়? দুইটা কার্বন কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে এবং দুইটা কার্বনই হাইড্রোজেনের ইলেকট্রনকে টান দেয়। নিজেদের দিকে টান দেয়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন নিজেদের দিকে টান দিলে কি হয়? ঠিক আছে, টান দেয় এবং হাইড্রোজেন H+ আকারে বের হয়ে যায়।
H প্লাস আকারে আকারে বের হয়ে যায়। তো কিভাবে এই প্রোটনটা ডোনেট করে বুঝতে পারছি তো? কিভাবে প্রোটনটা ডোনেট করে ফুল বেসিকটা বুঝতে পারছি? ইয়েস অর নো বলেন সবাই, যারা যারা আছি। কিভাবে প্রোটনটা ডোনেট করে ফুল বেসিকটা আমরা বুঝতে পারছি সবাই, একটু সবাই সবাই কমেন্ট করেন। হ্যাঁ, ডিস্টেন্স এমসিকিউতে আসে আরাফ। আর তোর না মেডিকেল টার্গেট, আবার কেমনে বলিস ডিস্টেন্সটা মনে রাখা কি জরুরি কিনা? 3টা ডিস্টেন্সই মনে রাখতে হবে, ফরজ। আসো পরেরটাই যাই। এখন এই যে অ্যালকাইন যে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, এটা আমরা তিন ধরনের বিক্রিয়া দেখতে পারি। হাইড্রোজেন প্রতিস্থাপনে কয় ধরনের বিক্রিয়া? 3 ধরনের রিঅ্যাকশন দেখতে পারি। কয় ধরনের বাবা? 3 ধরনের রিঅ্যাকশন দেখতে পারি। আসেন প্রথম রিঅ্যাকশনটা দেখি, খেয়াল করো। ধরো সি ট্রিপল বন্ড সি, এই হাইড্রোজেন, এইখানে CH3 আছে। তো প্রথমটা দেখতে পারি আমরা, ধরো হচ্ছে আমরা প্রথমটা দেখতে পারি হাইড্রোজেন অপসারণের। কি দেখতে পারি আমরা? হাইড্রোজেন অপসারণের। সোডিয়াম ধাতু দেখতে পারি, বা সোডিয়াম ধাতু সদৃশ কিছু দেখতে পারি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ধরো প্রথমটায় আমরা সোডিয়াম ধাতু দিলাম, ঠিক আছে? তো সোডিয়াম ধাতু কিটা করবে? সোডিয়াম ধাতু এই হাইড্রোজেনকে নিয়ে, H প্লাস কে নিয়ে, সে তো ধাতু, সোডিয়াম প্লাস আকারে যেহেতু ধাতু, ধাতু কি করবে? হাইড্রোজেনকে নিয়ে সে কি করবে? সোডিয়াম হাইড্রাইড গঠন করবে, ঠিক আছে? বা এখানে হাইড্রোজেন বের হয়ে যাবে, একটু খেয়াল করো। সোডিয়াম ধাতু কি এখানে যুক্ত হয়ে যাবে, দেখো কি হবে? CH3 সি ট্রিপল বন্ড সি, এখানে সোডিয়াম যুক্ত হয়ে গেছে, সাথে হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়ে গেছে, আমরা এখানে হাফ মোল দিয়ে দিলাম। বুঝে গেছে? তো এটাকে কি বলা হয়? সোডিয়াম অ্যালকানাইড বলা হয়। যদি এরকম হইতো, ধরো 2টা হাইড্রোজেন আছে, সোডিয়াম ধাতুর সাথে 2টা হাইড্রোজেন আছে, ধরো এরকম হইতো, সোডিয়াম ধাতু 2টা হাইড্রোজেন আছে, তাহলে কি হইতো? এইখানে সুন্দরভাবে এখানেও কিন্তু সোডিয়াম ধাতু বসে যেত। বুঝা গেছে? 2টা জায়গায় 2টা সোডিয়াম ধাতু বসে যেত, তখন তুমি এখানে লিখে দিতা হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে গেছে। তো প্রতিস্থাপনটা বুঝতে পারছো? জাস্ট হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, আর হচ্ছে, আর তোমাদের অনেকে প্রশ্ন রাখতে পারে, ভাই এটা তো H প্লাস আকারে, বাট H প্লাস আকারে তো থাকতে পারবে না। বুঝা গেছে? এই কারণে হাইড্রোজেনটা লিখছে। তো এটাকে কি বলা হয়? সোডিয়াম অ্যালকানাইড বলা হয়। এবং এটার একটা সাদা অদক্ষেপ দিবে। কি দিবে? সাদা অদক্ষেপ দিবে। এটাকে বলা হয় সোডিয়াম অ্যালকানাইড। অ্যালকানাইড, হ্যাঁ, সোডিয়াম অ্যালকানাইড। তো তুমি এইখানে সোডিয়াম না দিয়ে সিলভারও দিতে পারো। সিলভারটা ডাইরেক্ট ইউজ করা যায় না, এটা হচ্ছে টলেন্স রিএজেন্ট। যেমন হচ্ছে ডায়ামিন, ডায়ামিন, সিলভার 1 হাইড্রোক্সাইড বা সিলভার 1 নাইট্রেট, যে কোনো, ধরো সিলভার 1 হাইড্রোক্সাইড দিলাম। সো এখানে কি ধাতুটা যুক্ত হবে, হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে ধাতু বসবে। অর্থাৎ এখানে মেইন প্রোডাক্টটা কি? তোমার সিলভার অ্যালকানাইড। মেইন প্রোডাক্টটা কি? সিলভার অ্যালকানাইড। সো এটারও কি সাদা পদক্ষেপ দিবে, এটাকেও কি বলা হয়? সিলভার অ্যালকানাইড বলা হয়। সিলভার অ্যালকানাইডের কি দিবে? সাদা পদক্ষেপ দিবে। তারপর দেখো এইখানে আমরা হচ্ছে কপার, ঠিক আছে? ধরো ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড যদি ইউজ করি, ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড যদি, সো এই যে দেখো অ্যালকাইন, অ্যালকাইন যদি হয়, ধরো হচ্ছে অ্যালকাইন ইউজ করলাম, ঠিক আছে? অ্যালকাইন ইউজ করলাম। সো আমরা যদি হচ্ছে এইখানে যদি দেখি, ধরো হচ্ছে এইখানে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড ইউজ করলাম, ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড ইউজ করলাম, CuCl, এটা ইউজ করলে কপার অ্যালকানাইড পাবো। জাস্ট হচ্ছে এটা প্রতিস্থাপন, এই তিনটা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখি, বা এটাকে অ্যালকাইনের শনাক্তকরণও বলা হয়।
এগুলাকে কি বলা হয়? অ্যালকাইনের শনাক্তকরণও বলা হয়। সবগুলাই সাদা পদক্ষেপ দিবে। শনাক্তকরণ। সো একটা কি সিলভার অ্যালকানাইড, একটা হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড, একটা হচ্ছে কপার অ্যালকানাইড। একটা যদি পারো বাকিগুলা পারার কথা, একটা যদি পারো বাকিগুলা পারার কথা। বুঝা গেছে? একটা যদি পারো বাকিগুলা পারার কথা। ওকে, খেয়াল করো। তো এটা গেল প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আসো আমরা হচ্ছে পলিমারকরণে যাই। পলিমারকরণে চাই। আসো পলিমারকরণ। সো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো বিক্রিয়ার লিঙ্কেজে দেখবে এই পলিমারকরণটা ব্যবহার করা হচ্ছে। সো ধরো আমি ইথাইন নিলাম, এটাকে যদি একটা গরম লোহার নলের ভিতর দিয়ে যদি চালনা করি, বা একটা রেড হট টিউবের ভিতর দিয়ে যদি চালনা করি, এবং একটা অনেক হিট দেই, প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস হিট দেই, তাহলে কি তৈরি হবে? এটা বেনজিন তৈরি হবে। এটা কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। এখন ভাই কিভাবে কি হইলো? ভাই একটু বুঝান, বেনজিন কিভাবে হইলো? ঠিক আছে, এইখানে আয়রন না দিয়ে এইখানে আরএইচটিও দিতে পারে। পরীক্ষায় আরএইচটিও দিতে পারে। আইআইটি তে সবসময় আরএইচটি দেয়, মানে কি রেড হট টিউব। আমাদের বাংলাদেশে লৌহনল বলে, বা হচ্ছে উত্তপ্ত লৌহনল বলে। বুঝে গেছে? রেড হট টিউব। সো একটু খেয়াল করো এটা কিভাবে কি হচ্ছে। সো আমরা এখানে 3 মোল অ্যালকাইন নিই। হ্যাঁ, 3 মোল। ধরো এই একটা, আর ধরো এই একটা। সো এখানে কি হয়? একটা রিঅ্যারেঞ্জ হয়। কেমন? এই যে ডাবল বন্ডগুলো আছে না, ধরো এই ডাবল বন্ডটা কি হয়ে যায়? এইখানে শিফট হয়ে যায়। ধরো তুমি এটা এইভাবে শিফট করে দিতে পারবা, ঠিক আছে, বা এটাকে বড় করে দিতে পারবা এইখানে। ইমাজিন জাস্ট। তারপরে হচ্ছে এই ডাবল বন্ডটা, যে এইখান থেকে একটা বন্ড ধরো এইখানে শিফট হইলো। এই যে এইভাবে শিফট হইতে থাকে। তো এইভাবে কি হয়ে গেছে? দেখো বেনজিন কিন্তু হয়ে গেছে অলরেডি। এই দেখো, বেনজিন হয়ে গেছে কিনা? দেখো একটা অন্তর বেনজিন হয়ে গেছে না? সো এটা আমরা এইভাবে লিখবো না আর কি, এত কাহিনী করে লিখবো না, জাস্ট হচ্ছে দেখাবো। এখানে যে ট্রিপল বন্ডগুলো ছিল জাস্ট দেখাবো তোমাদেরকে, আগের মতো অবস্থায় নিয়ে যাই। ভাইয়া জাস্ট দেখাইছি কি হচ্ছে। এখানে জাস্ট হচ্ছে এই যে ডাবল বন্ডগুলো পাশের এইখানে রিঅ্যারেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এই দুইটা এইখানে হয়ে যায়, আর এটা হচ্ছে পাশের কার্বনে। সো তখন কি হয় দেখো, তখন হচ্ছে বেনজিনের স্ট্রাকচার এসে পড়ে। যখন হচ্ছে উত্তপ্ত নল, একটা অন্তর ডাবল বন্ড না বেনজিনে, তোমাদের তো শিখেছিলাম বেনজিন কিভাবে আঁকে। একটা অন্তর ডাবল বন্ড, এই C6H6 বেনজিন। বুঝে গেছে? বুঝতে পারছেন স্যার? দেখেন জাস্ট কি ঘটনাটা ঘটে, বেসিকটা বুঝতে পারছি কিনা আমরা দেখি। তাইলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিব ভাইয়া। হোমওয়ার্ক আজকে আর লেন্দি করবো না ক্লাস, তোমাদের জন্য হোমওয়ার্ক দিব ভাইয়া একটা HW। সেটা হচ্ছে হোমওয়ার্কটা খেয়াল করো। হোমওয়ার্কটা কি? ধরো হচ্ছে, কারণ তোমাদের তো রাত 10টায় আবার ফিজিক্স ক্লাসও আছে অপূর্ব দাদার। সেটা হচ্ছে এই ধরো বিউটাইন। ধরো ভাইয়া দিলাম বিউটাইন তোমাদেরকে। হ্যাঁ, সবাই একটু বলবো, আর আগের দিনের হোমওয়ার্কটা সাবমিট করবা সবাই। বিউটাইন, এটাকে যদি রেড হট টিউবের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াসে চালনা করা হয়, এখানে কি তৈরি হবে? বুঝা গেছে? কম্পাউন্ডটার নাম বলবা, কম্পাউন্ডটার নাম সহ বলতে হবে। হ্যাঁ, কি তৈরি হবে, এটা হোমওয়ার্ক। ডান। আজকে সিকিউ প্র্যাকটিস করাইতে চাইছিলাম, সিকিউটা নেক্সট দিনই প্র্যাকটিস করাই। তো তোমরা বাসায় একদিন রিভাইজ দিয়ে আসো। বুঝা গেছে? অ্যালকাইনেরও অনেক কিছু আছে, তো তোমরা একটু বাসায় রিভাইজ দিয়ে আসো।
ডান ডান ওকে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, পরের দিন দেখা হবে। হ্যাঁ।